নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করব এই উপন্যাসের একাদশ পর্ব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু গল্প শুনছেন, গল্প পাঠ ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আজকের পর্ব। কিছুক্ষণ হয়ে দাঁড়িয়ে থাকলো বিনুরা, তারপর বলল, তুমি কখন এসেছো এখানে? ঝিনুক বলল, ওই তো যুগল দাদা বলছিল যাত্রা শুনতে যাবে, বাড়ির পিছন দিকে নৌকো বাঁধা আছে, তাই শুনেই তো চলে এলাম। একলা এসেছো? কি দুর্জয় সাহস মেয়েটার! এই নিশুতি রাতে ঝুমাদের বাড়ি থেকে নির্জন খালপাড়ে বিনু নিজেই কি একা আসতে পারত? এই সময় যুগল ডেকে উঠল, ঝিনুক দিদি। কি বলছ? এত রাত কইরা তোমারে সুজনগঞ্জ যাইতে হইব না, তুমি শুইয়া থাকো গা, আর একদিন তোমারে যাত্রা শুনাইয়া আনুম। না না। কি হইল? আমি আজই যাব। যুগল হয়তো ভাবল খোলা নৌকোয় তিনটে বাচ্চাকে বসিয়ে জলপূর্ণ প্রান্তর পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক। বিনু ছাড়া আর কাউকেই নেবার ইচ্ছা ছিল না তার। ঝুমাটা নেহাত জোর করেই সঙ্গ নিয়েছে। সে বোঝাতে চেষ্টা করল, ঝিনুক দিদি, তুমি শোনা বইন তো? না না না। না না করে না, লক্ষ্মী বইন, তুমি পোলাপান মানুষ, রাইত জাগলে শরীর খারাপ হইব। তাহলে ও যাচ্ছে কেন? ও কি বুড়ো মানুষ? কার কথা কাও তুমি? ঝিনুক ঝুমার দিকে আঙুল বাড়িয়ে দিল। নিজের ফাঁদে এমন করে জড়িয়ে পড়বে যুগল ভাবেনি। ছেলে মানুষ হলে যাওয়া যদি নাকচ হয়ে যায় তাহলে ঝুমা যাচ্ছে কি করে? ঝিনুক বলল, ও গেলে আমিও যাব, আমাকে যদি না নাও। না নিলে কি? চেঁচিয়ে এক্ষুনি সবাইকে ডাকবো আর তোমাদের যাত্রা শোনা বেরিয়ে যাবে। কাজেই ঝিনুককে নৌকো থেকে নামানো গেল না, তার সঙ্গে রীতিমতো সন্ধি করে নিতে হলো। বেশ, তোমারে লইয়া যামো, কিন্তু দুষ্টুমি করতে পারবা না। আচ্ছা। আমি যা কমো তাই তোমারে করতে হইব। আচ্ছা। উঠেন ছোটবাবু, আই নাই ওঠেন। নৌকোয় উঠতে উঠতে বিনুর মনে হলো ঝিনুকের চোখে ধুলো ছিটিয়ে কিছু করবার উপায় নেই, সে ঠিক ধরে ফেলবে। সবাই উঠলে আর এক মুহূর্ত দেরি করল না যুগল, নৌকো ছেড়ে দিল। গলুইয়ের ওপর বসে সবল হাতে জড়িয়ে জড়িয়ে বৈঠা বাইছে সে। নৌকোটা যেন পাখির মতন ডানায় ভর করে উড়ে চলেছে। চোখের পলক ফেলতে না ফেলতেই বিনুরা খাল পেরিয়ে পারাপারহীন প্রান্তরে এসে পড়ল। আশ্বিনের শেষাশেষি এই নিশুতি রাতে বাতাস যেন কেমন কেমন, তাকে বুঝিবা ডাকি নিতে পেয়েছে। জলমগ্ন মাঠের ওপর দিয়ে নেশা প্রমত্তের মতন দিকবিদিকে সে ছুটে বেড়ায়। বিনুরা যেখান দিয়ে যাচ্ছে সেখানে কোথাও পদ্মবন, কোথাও শাপলা বন, মাঝে মাঝে ধানের ক্ষেত। পদ্মবনে, শাপলা বনে কিংবা ধানের পাতায় হাওয়া লেগে শব্দ ওঠে সাঁই সাঁই। চন্দনের ফোঁটার মতন আকাশময় যে কত তারা সাজানো, তার মাঝখানে একটুখানি চাঁদ। আশ্বিনের শেষাশেষি এই সময়টায় হিম পড়তে শুরু করেছে, ফলে কুয়াশার ভেতর দিয়ে যে চাঁদের আলোটুকু এসে পড়েছে তাতে কোনো কিছুই স্পষ্ট নয়। ধান ক্ষেত, দূরের বনানী, শাপলা পদ্মের বন, এই মুহূর্তে সব ঝাপসা, রহস্যময়, কুহেলিবিলীন। সমুদ্রের মতন ওই অথই অপার জলরাশির মাঝখানে বসে শীত শীত করে, হাওয়া লেগে গায়ে কাঁটা দেয়। নৌকোর মাঝখানে বিনু, ঝুমা আর ঝিনুক কুঁকড়ি সুঁকড়ি মেরে বসেছিল। যুগল ডাকল, ছোটবাবু। কি বলছো? শীত নি করে? হ্যাঁ, বুদ্ধি কইরা যদি সাদো সুদল লইয়া আইতেন। আমি কি জানি এরকম শীত করবে? তোমারই তো বলা উচিত ছিল। একটু নীরবতা, তারপর যুগলি শুরু করল, আইজ বড় উল্টোপাল্টা বাতাস, তা এক কাম করি ছোটবাবু, কি বাদামটা খেটাইয়া দি। দাও। সেদিন যা করেছিল আজও তাই করল যুগল। পরনের কাপড়খানা ফস করে খুলে বাদাম খাটাতে খাটাতে বলল, এইবারে সৎ কইরা সইলা যামো। বিনু কিছু বলল না। বাদাম টাঙিয়ে বৈঠা নিয়ে হালে বসল যুগল। কিছুক্ষণ পর বলল, চুপচাপ বইসা থাকতে ভালো লাগে না ছোটবাবু,
তবে কি করতে চাও? একখানা গীত কই। ঝুমা হঠাৎ বলে উঠল, গান? ঝুমা দিদি, তুমি গান জানো? ঝুমার গলায় এমন কিছু ছিল যাতে আহত হলো যুগল। বলল, জানি কি জানি না, ছোটবাবুরে জিগাইয়া দেহ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গান গাইতে জানে। গাও যুগল, শুরু করে দাও। ছোটবাবু তার গানের তারিফ করেছে। যুগল মনে মনে খুব খুশি হলো। তারপর একটু চুপ করে থেকেই সে সুর ধরল। গাইতে গাইতে হঠাৎ থেমে গেল যুগল। বিনুদের এমনিতে খুব ভালো লাগছিল। বিনু, ঝুমা, এমনকি ঝিনুকও তিনজনে একই সঙ্গে বলে উঠল, থামলে কেন? গাও। যুগল কিন্তু আর গাইল না। আস্তে করে ডাকল, ছোটবাবু। কি বলছো? আমরা কোনখানে আসি কন তো? কোথায় আছি ভালো কইরা একটু ঠাউর করেন, বুঝতে পারবেন। বিনু চারদিকে তাকাতে লাগল। আবছা আবছা চাঁদের আলো চোখের সামনে সব কিছু ঢেকে রেখেছে। দূরের ঝোপঝাড়, বনভূমি, ধানের ক্ষেত কিংবা অগাধ জলরাশি সমস্ত একাকার হয়ে এই মুহূর্তে এক রহস্যময় স্বপ্নের দেশ তৈরি করেছে। এই আদিগন্ত রহস্যময়তার মাঝখানে তাদের নৌকোটা যে কোথায়, বিনু কিছুতেই ঠিক করতে পারল না। যুগল আবার বলল, বুঝতে নি পারলেন ছোটবাবু? না, আপনি কিন্তু এইখানে আরেকদিন আইছিলেন। তাই নাকি? আমি আপনারা লই আইছিলাম। দেখেন দেখেন, আবার ঠাউর করেন। আর একবার জায়গাটা দেখে নিল বিনু, কিন্তু আগের মতন অচেনা লাগলো তার। হালের বৈঠাটা এক হাতে চেপে আর একটা হাত এবার ডান দিকে বাড়িয়ে দিল যুগল। দূরে খানিকটা জায়গা জুড়ে ঝুপসি অন্ধকার। সেটা দেখিয়ে যুগল শুধল, দেখেন তো ওইটা চিনতে পারেন কি না? না। হায় রে আমার কপাল, দেখাইয়া দিলাও চিনতে পারে না। কি ওটা? ওইটা টুনি বইনের বাড়ি। এই অস্পষ্ট রহস্যের জগৎ থেকে টুনিদের বাড়িটা কেমন করে যে যুগল খুঁজে বার করল কে বলবে। টুনিদের বাড়ি বলার সঙ্গে সঙ্গেই বিনুর চোখের সামনে দ্বীপের মতন ভাসমান কটি ঘর, উঠোনের ওপর দিয়ে বাঁশের সাঁকো, ভাতের টোপ দিয়ে কালো ছেলেদের পুঁটি আর বাঁশপাতা মাছ ধরা, এমনি সব অসংখ্য ছবি মনে পড়ে গেল। আর মনে পড়ল পাখিকে। উত্তরের ঘরের 5 দুয়ার থেকে ঝপাং করে জলে লাফিয়ে পড়েছিল পাখি। লালের ছোপ দেওয়া হলুদ মাছের মতন সাঁতার কেটে কেটে যুগলের নৌকোয় এসে উঠেছিল। গাঢ় গলায় তার কানে কত কথা বলেছিল যুগল। একখানা গানও গেয়েছিল। তারপর যেমন এসেছিল আবার তেমন করেই কাচের মতন স্বচ্ছ জলে সাঁতার কেটে কেটে ফিরে গিয়েছিল পাখি। বিনু বলল, তুমি কি এখন টুনি বোনের বাড়ি যাবে যুগল? না না, এত রাইতে মানুষের বাড়ি যায়, ওরা ঘুমাই আসে না। কথাটা ঠিক। মাঝরাত্রিরে ঘুম থেকে উঠিয়ে গল্প করতে যাওয়া কোনো কাজের কথা নয়। বিনু চুপ করে থাকল। যুগল আবার বলল, হ্যাঁ সারা কি সুদাসুদি তাকেও বাড়িতে গিয়াল কি লাভ? যার লইগে যাওন হ্যাঁ তো নাই। কার কথা বলছো? পাখির। এখানে নেই তো কোথায় গেছে? আপনার কিছুই মনে থাকে না ছোটবাবু? হ্যাঁ দিন গোপাল দাসেরা দেখলেন না, ওই যে আমাকে বাড়িতে গেছিল। হ্যাঁ। বিনুর মনে পড়ে গেল যুগলের বিয়ের কথাবার্তা বলতে লোকটা হেমনাথের কাছে গিয়েছিল। বিনু বলল, হ্যাঁ গোপাল দাস কি করেছে? হ্যাঁ তো পাখির বাপ। হ্যাঁ তা তো জানি। পাখিরে লইয়া গোপাল দাস নিজের বাড়িতে এই ভ্যাটির দেশে গেছে গা। কবে? হ্যাঁ দিনই। কোন দিন বুঝছেন? হ্যাঁ বুঝেছি, যেদিন গোপাল দাস আমাদের বাড়ি গিয়েছিল। কয়দিন আর মানসে কুটুম বাড়ি থাকে কন? টুনি বইনরে খালাস করতে আইছিল, খালাস হইয়া গেছে, আর থাকুনের কাম কি? বিনু মাথা নাড়ল, কিছু বলল না। যুগল বলতে লাগলো, আজকাল আমি আর টুনি বইনের বাড়িতে যাই না সুরবাবু। কেন? আগে তো রোজ যেতে। পাখি নাই, গিয়া আর কি করুম? বুঝমান মানুষ লইয়া বোঝেন না কেন? আমি কি টুনি বইনের লাগে পেশাল পাইতে যাইতাম নাহি? যাইতাম তো পাখির লইগা। বিনু উত্তর দিল না। হঠাৎ ঝুমা বলে উঠল, আচ্ছা পাখি কে? যুগলের বউ। যুগল তক্ষুনি শুধরে দিল,
অহনো হয় নাই জুমা দিদি, কথাবার্তা চলতে আছে, মাঘ ফাগুনে বিয়া হইব। বিনুরা যখন সুজনগঞ্জ পৌঁছল রাত ভোর হতে খুব বেশি বাকি নেই। যুগল তাদের নিয়ে সোজা নিত্যদাসের ধান চালের আড়তগুলোর কাছে চলে এলো। হ্যাজাক আর ডে লাইটের আলোয় আলোয় জায়গাটা যেন দিন হয়ে উঠেছে। তার ভিতর দেখা গেল লাল শালুর প্রকাণ্ড শামিয়ানা খাটানো, তলায় যাত্রার আসর বসেছে। আসরটাকে ঘিরে কত যে দর্শক, দোকানদার, ব্যাপারী, পাইকার, আড়তদারদের থেকে শুরু করে সুজনগঞ্জের তাবৎ মানুষ এখানে ভেঙে পড়েছে। এত মানুষ, তবু এতটুকু শব্দ নেই। মন্ত্রমুগ্ধের মতন সবাই পালা শুনছে। বিনুদের সঙ্গে করে ভিড় ঠেলে একেবারে সামনে এসে বসল যুগল। এই মুহূর্তে আসরের মাঝখানে দুই রাজার যুদ্ধ চলছে। তাদের মাথায় রাংতার মুকুট, গায়ে ঝলমলে পোশাক, হাতে টিনের তলোয়ার, তাদের বুকে আবার অনেকগুলো করে জাপানি সিলভারের মেডেল আঁটা। আলো পড়ে সেগুলো ঝকমকিয়ে উঠেছে। রণাঙ্গনটাকে বাস্তব করে তুলবার জন্য কয়েকটা মৃত সৈনিকও ইতস্তত শুয়ে আছে। আসরের এক ধারে বসেছে বাজনদাররা। কত রকমের যে বাজনা তার হিসেব নেই। কর্নেট, ফ্লুট, বাঁশি, ক্ল্যারিওনেট, হারমোনিয়াম, ডুগি তবলা, খঞ্জনি ইত্যাদি ইত্যাদি। পালাগানের তালে তালে কখনো ঢিমে সুরে, কখনো দ্রুত লয়ে কনসার্ট বেজেই চলেছে। বাজনদারদের ঠিক পাশেই একটা লোক বসে, মোটা সোটা, গোলগাল চেহারা, বয়স 50-এর কাছাকাছি। মাথায় ঢেউ খেলানো বাবরি, জুলপি দুটো গালের মাঝামাঝি এসে নেমেছে। লোকটা বেশ শৌখিন, পরনে তার ধুতি আর হাফ হাতা পাঞ্জাবি, গলায় চুনোট করা চাদর, ফাঁক দিয়ে সোনার মফচেন দেখা যাচ্ছে, দু হাতে 5-7টা আংটি, মস্ত বড় দুই চোখ ঈষৎ আরক্ত, ঠোঁটের উপর পাকানো গোঁফ। সব মিলিয়ে তার সর্বাঙ্গে নিদারুণ এক ব্যক্তিত্বের আভাস রয়েছে। লোকটার হাতে একখানা বই ছিল, মাঝে মাঝে সেটা থেকে সে প্রম্পট করে যাচ্ছে, আর আসরের দুই রাজা কণ্ঠস্বর সপ্তমে তুলে চেঁচিয়ে যাচ্ছে, রে রে রক্ষকুলাধম পামর রাবণ, তোরে আজ বধিব পরাণে। শুধু প্রম্পটই না, আঙুল নেড়ে নেড়ে বাজনাদারদের নির্দেশও দিচ্ছে। তার সামান্য অঙ্গুলি হেলনে এতগুলো লোক যন্ত্রের মতন গাইছে, বাজাচ্ছে, চেঁচাচ্ছে। দেখে শুনে মনে হলো ওই লোকটাই আসল, অর্থাৎ অধিকারী। ইতিমধ্যে দর্শকদের কারোর কাছ থেকে খবর জোগাড় করে যুগল বিনুকে জানালো আজ রাবণবধ পালা চলছে এবং এটাই শেষ দৃশ্য। বিনুর কোনো দিকে লক্ষ্য নেই। যুগলের কথা হয়তো শুনতেই পেল না। এক দৃষ্টে পলকহীন আলোকোজ্জ্বল আসরের দিকে সে তাকিয়ে আছে। জীবনে এই তার প্রথম যাত্রা দেখা। রাম রাবণের ঝলমলে পোশাক, ঝকমকে মেডেল, কনসার্টের উত্থান পতন, সব একাকার হয়ে এই আসরটা যেন আশ্চর্য এক মায়ালোক। ঝুমা এবং ঝিনুকও সবিস্ময়ে তাকিয়েছিল। লড়াইটা হচ্ছিল খুব নিরীহ রকমের। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রাম রাবণ এমনভাবে কনসার্টের তালে তালে তলোয়ার চালাচ্ছিল যে 1000 বছর যুদ্ধ চললেও কারোর গায়ে সামান্য আঁচড়টুকু লাগার সম্ভাবনা নেই। তবু বিনুর ভালো লাগছিল। মুগ্ধ বিস্ময়ে সে দেখেই যাচ্ছিল। বাজনা সুরে সুরে তার বুকের ভিতরটা যেন দুলছিল। আধ ঘণ্টাখানেক যুদ্ধ চলবার পর হঠাৎ রাম করল কি, ঈষৎ ঝুঁকে সেই লোকটাকে ফিসফিস করে জিজ্ঞেস করল, আর কতক্ষণ চালামো অধিকারী মশাই? অধিকারী চট করে শামিয়ানার বাইরে আকাশটাকে একবার দেখে নিয়ে বলল, অহনো আন্ধার আছে, ভোর তরি চালাইয়া যা। দিনের আলো ফুটব, রাবণও মরব, তার আগে থামন নাই। থামলে সাইড দিকের মানুষে আমারে খাইয়া ফেলাইব। বলেই বাজনদারদের দিকে ফিরে দ্রুত আঙুল নাড়তে লাগল। সঙ্গে সঙ্গে চড়া সুরে কনসার্ট বেজে উঠল। রাম রাবণের তলোয়ার জোরে জোরে ঘুরতে লাগল। নিস্তেজ আসর নিমেষে সজীব হল। আরও কতক্ষণ যুদ্ধ চলল। তারপর আবার এক কাণ্ড। ঘুরতে গিয়ে অসাবধানে রাবণের পা গিয়ে পড়ল এক মৃত সৈনিকের ঘাড়ে। বেচারা নিঃসারে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়েই পড়েছিল। একে শেষ রাত, তাতে নদী পাড়ের আরামদায়ক জলো হাওয়া, ঘুমিয়ে পড়াই স্বাভাবিক। ঘাড়ে পা পড়তে খুব সম্ভব তার ঘুমে বিঘ্ন ঘটে থাকবে।
তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ছোকরা। গালাগাল দিয়ে কটু গলায় বলল, হারামজাদা বান্দর, তগর লেগা কি একটু ঘুমাতেও পারুম না? নিস্তব্ধ মন্ত্রমুগ্ধ জনতার মধ্যে হাসির রোল উঠল। শালার কাটা সৈনিক লম্ফ দিয়া ওইটা দেহি কথা কয়। ওদিকে লালচে চোখ পাকিয়ে বাঘের মতন গলা করে হুমকে উঠেছে অধিকারী, হারামজাদা, বাপে জমিনদারি পাইছো? রইয়া থাকতে কইছিলাম, নোয়াবের সাও ঘুমাইয়া পড়ছ। শুলি কুত্তা শুলি, পালা একবার ভাঙুক, জুতাইয়া পিঠে সাল তুইলা ফেলামো আজ। বিমুঢ় মৃত সৈনিক একটুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল, তারপর কাটা কলা গাছের মতন ধপাস করে আসরে শুয়ে পড়ল, আর নড়ল না। তাল কেটে গিয়েছিল, কাজেই একটানা কিছুক্ষণ ঝড়ের বেগে কনসার্ট বাজিয়ে বেসুরো অবস্থাটা কাটিয়ে নেওয়া হলো। তারপর আবার শুরু হলো সম্মুখ সমর। এবার আর কোনো ব্যাঘাত ঘটল না। ভোর পর্যন্ত নিরাপদ যুদ্ধ চালিয়ে যখন পূব দিকটা ফর্সা হতে শুরু করেছে, সেই সময় টিনের তলোয়ারের সামান্য একটু খোঁচা খেয়েই রাবণ বধ হয়ে গেল। যাত্রা শুনে তার পরের দিন বাড়ি ফিরতে ফিরতে বেলা দুপুর। হাওয়া তেমন থাকলে বাদাম খাটিয়ে ঢের আগে পৌঁছানো যেত, কিন্তু আশ্বিনের এই দিনটা একেবারেই বুঝি বায়ুশূন্য। সারাটা পথ যুগলকে নিতান্ত হাতের জোরে বৈঠা বেয়ে আসতে হয়েছে। রাজদিয়ায় পা দিতেই টের পাওয়া গেল চারিদিকে হুলুস্থুলু পড়ে গেছে। থানায় থানায় খবর পাঠানো হয়েছে, তাদের খোঁজে সারা শহর তোলপাড় করে ফেলা হয়েছে। এখন কান্নাকাটি চলছে। সোজা ঝুমাদের বাড়িতেই চলে এসেছিল বিনুরা। হেমনাথরা এখন ওখানেই আছেন। বিনুদের দেখা মাত্রই তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন। তারপর বাকি দিনটা সমানে বকুনি, শাসানি আর শাসন চলল। সবচাইতে বড় ঝড়টা গেল যুগলের ওপর দিয়ে। অষ্টমীর পর নবমী, নবমীর পর দশমী। রাজদিয়ার পুজো মণ্ডপগুলো শূন্য করে সন্ধ্যাবেলায় প্রতিমাগুলোকে হাজার মণি মহাজনী নৌকোয় তোলা হলো। তারপর অনেক রাত পর্যন্ত নদীতে ঘুরিয়ে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হলো। তার উপর হেমনাথের সঙ্গে রাজদিয়ার বাড়ি বাড়ি গিয়ে বিজয়া করার সেই কি ধুম! শুধু কি বিনুরাই গেছে, রাজদিয়ার সব মানুষ তাদের বাড়ি এসেও বিজয়া করে গেল। দশমীর পর একাদশী। একাদশীর দিন তখনও ভালো করে সকাল হয়নি। লারমোরের জীর্ণ ফিটন গাড়িটা এসে হাজির। বিনুর তখনও ঘুম ভাঙেনি। হেমনাথ ডাকতে লাগলেন, ওট দাদা ভাই, ওট এবার। লালমোহন দাদুর ওখানে যাবি না? সে ফিটন পাঠিয়ে দিয়েছে। চোখ ডলতে ডলতে উঠে বসল বিনু। মনে পড়ল আজ তাদের লাডমোড়ের গির্জায় যাবার কথা। আজ আর না গিয়ে উপায় নেই, পাছে অবনীমোহনরা ভুলে যান, তাই এই ভোরবেলাতেই ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছে লাডমোড়। চালক সেই বুড়ো রুগ্ন কাদের। বাড়িতে ঢুকেই কাদের তাড়া দিতে শুরু করেছে, ও হেমকর্তা, এবার চলেন দেহি। হেমনাথ বললেন, তুই যে একেবারে ঘোড়ায় জিন দিয়ে এসেছিস কাদের। এতখানি পথ এলি, দুদণ্ড জিরিয়ে নে, কিছু খা, তারপর তো যাবার কথা। না না না, কেন? হুকুম নাই? কিসের হুকুম তোর আবার? পা পাইতা বসনের, জিরানের, খাওনের। তবে কি হুকুম আছে শুনি? আমারে এক দণ্ড দেরি করতে নিষেধ করছে লালমোহন সাহেব। আইসাই আপনাকে গাড়িতে তুইলা নিয়ে যাইতে কইছে। জোর তলব দেখছি। হ, তাহলেও তোকে কিছুক্ষণ এখন বসতে হবে। কেন? বারে, আমাদের এখনো হাত মুখ ধোয়া হয়নি। বাচ্চাগুলো এতখানি পথ যাবে, ওদের খিদে পাবে না? ওরা আগে কিছু খেয়ে নিক। আবার কি হলো? হুকুম নাই হেমকর্তা, হুকুম নাই। লালমোহন সাহেব কইয়া দিছে খালি মুখ ধোয়ানোর সময় দিতে, খাওন দাওন হগল কিন্তু আমাকে গির্জায় গিয়া। বাবা, এত বলেছে তোকে? হেমনাথের মনোভাব খানিক আন্দাজ করতে পেরেছিল কাদের। তাড়াতাড়ি বলে উঠল, লালমোহন সাহেব যা কইয়া দিছে তাই আপনারে কইলাম।
বেশ বাবা, বেশ। হিজ ম্যাজেস্টি যখন হুকুম দিয়েছেন তখন তো আর নড়চড় হবার জো নেই। মুখ ধুয়েই তোমার পুষ্পক রথে উঠছি আমরা তাহলে। এবারের সবার ঘুম এখনো ভাঙেনি। যারা ঘুমোচ্ছিল তাদের জাগিয়ে মুখটুক ধুয়ে নিতে বললেন হেমনাথ। নিজেও ধুয়ে নিলেন, আর দেখা দেখি ঝিনুক বিনুও ধুলো। তারপর হেমনাথ ওদের দুজনকে নিয়ে সূর্য বন্দনা সেরে নিলেন। এদিকে সারা বাড়িতে সাজো সাজো রব পড়ে গেছে। সুধা, সুনীতি, অবনীমোহন প্রায় সকলেই জামাকাপড় পরে বেরুবার জন্য তৈরি। স্নেহলতা অবশ্য যাবেন না। সপ্তমী অষ্টমী পরপর দুদিন থিয়েটার আর নৃত্যনাট্য দেখতে গিয়েছিলেন। বাড়ির কর্ত্রী তিনি, সর্বময় ঈশ্বরী। রোজই যদি সবার সঙ্গে নাচতে নাচতে বেরিয়ে পড়েন, এত বড় সংসার চলে কি করে? সবে নতুন পাট উঠেছে, সেগুলো ধোয়ার ব্যাপার আছে, শুকোবার ব্যাপার আছে। শ্রাবণ ভাদ্র মাসের ডোল বোঝাই আউশ ধান ভানিয়ে রাখতে হবে। তাছাড়া কদিন পর কোজাগরি লক্ষ্মী পুজো, খই ভাজতে হবে, মুড়ি ভাজতে হবে, 50টা নারকেলের নাড়ু পাকানো আছে, চন্দ্রপুলি, ছাপা সন্দেশ বানানো, মুড়কি, চিড়ে কোটা, খই মুড়ি চিড়ে দিয়ে 3 রকমের মোয়া পাকানো আছে। কাজ কি তার এক আধটা? দায়িত্ব কি সামান্য? কোনো দিকে তার নজর না দিলে চলে কি? স্নেহলতা যাবেন না, কাজেই শিবানী জানিয়ে দিলেন তিনিও যাবেন না। সম্পর্কটা যদিও ননদ ভাজের, আসলে তারা যেন অভিন্ন হৃদয়ে 2 সখী। স্নেহলতা না বেরুলে কার সাধ্য শিবানীকে নড়ায়? 2 রাত গায়ে মাথায় হিম লেগে শরীর খারাপ হয়েছে সুরমার, তাই তিনিও বেরুবেন না। যাবার মধ্যে সুধা, সুনীতি, অবনীমোহন, ঝিনুক আর বিনু। দেরি না করে তাদের নিয়ে ফিটনে উঠলেন হেমনাথ। ওঠা শুধু অপেক্ষা, সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে দিল কাদের। স্টিমারঘাটা, বরফকল, মাছের আড়ত, সেটেলমেন্ট অফিস, আদালত পাড়া পর্যন্ত বিনুর দৌড়। সেই সব পেছনে ফেলে ফিটন যখন আরও অনেক দূর এগিয়ে গেল, জায়গাটা ক্রমশ সরু হয়ে শেষ হয়েছে সেই গির্জায় গিয়ে। তারপর থেকে জল। খুব সম্ভব স্টিমারঘাটার কাছের বড় নদীটা ঘুরে গির্জার পিছনেই চলে এসেছে। গির্জার সবচাইতে বড় বিষয় তার তীক্ষ্ণাগ্র চূড়োটা। ধীরে ধীরে সরু হয়ে অনেক উঁচুতে আকাশের গায়ে সেটা বিঁধে রয়েছে। সেদিন স্নেহলতার সঙ্গে পুজোর কাপড় বিলোতে বেরিয়ে দূর থেকে চূড়োটা দেখতে পেয়েছিল বিনু। গির্জার সামনের দিকে খানিক ফাঁকা জমি সবুজ ঘাসে ঢেকে আছে। কাদের ফিটন নিয়ে সোজা সেখানেই চলে এলো। লাড়মোড় বোধহয় দেখতে পেয়েছিলেন, গির্জার ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। তার নীলাভ চোখ দুটো খুশিতে আলো হয়ে উঠল। ব্যস্তভাবে বলতে লাগলেন, হেম এসেছে, হাভনি এসেছে, আমার ধাঁধা অতিথিরা এসেছে, কি যে আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি। সারা দিনের জন্য এই নিজেদেরকে তোমার হাতেই ছেড়ে দিলাম। এখন তুমি যা ইচ্ছে করো। লাড়মোড় যে কী করবেন ঠিক করে উঠতে পারছিলেন না। ছেলে মানুষের মতন লাফ দিয়ে ফিটনের পাদানেই উঠে পড়লেন। গাড়ির ভেতর উঁকি দিয়ে অস্থির গলায় বললেন, হে কি হলো? রমু কোথায়? নিচে দাঁড়িয়ে গাড়ির ভিতরটা সবটুকু দেখতে পাননি লাড়মোড়। পাদানে উঠতেই কারা এসেছে কারা আসেনি বুঝতে পারলেন। হেমনাথ বললেন, এই রমুটার শরীরটা ভালো নেই, আসতে চেয়েছিল, আমি বারণ করেছি। ভালো নেই? হঠাৎ শরীরটা কি খারাপ হলো? নাটক টাটক দেখে হিম লাগিয়েছিল তো, তাই। রমু না হয় আসতে পারেনি, বউ ঠাকুরুন, শিবু দিদি? স্নেহলতা শিবানী কেন আসেননি হেমনাথ বললেন। লাড়মোড় বললেন, আনন্দর অর্ধেকটাই মাটি হয়ে গেল। কি ব্যাপার, গাড়ি থেকে কি তুমি নামতে দেবে না? রাস্তা ছাড়ো। লাড়মোড়ের খেয়াল ছিল না, রাস্তা জুড়েই তিনি দাঁড়িয়ে আছেন। বিব্রতভাবে পাদান থেকে তাড়াতাড়ি নিচে নামলেন। হেমনাথরা আর অপেক্ষা করলেন না, দরজা খুলে নেমে পড়লেন। লাড়মোড় বললেন, এসো এসো। আমাদের আনবার জন্য ভালো লোক পাঠিয়েছিলে বটে। কি ব্যাপার বলো তো? খাদের কিছু অন্যায় করেছে?
কিন্তু ও তো সেরকম লোক নয়। আরে না না, শুধু অন্যায় করতে যাবে কেন? তুমি তো ধরে আনতে বলেছিলে, ও আমাদেরকে বেঁধে এনেছে। কী রকম? কী রকম আবার? ঘুম থেকে উঠবার পর মুখটাই শুধু ধুতে পেরেছি, তারপর আর ও আমাদের দাঁড়াতে দেয়নি, নিঃশ্বাস ফেলতেও দেয়নি, টেনে তোমার গাড়িটায় তুলে ফেলেছে। একটু আগেই সংশয় ছিল, দেখতে দেখতে লালমোড়ের চোখ মুখের চেহারাই বদলে গেল। নিশ্চিন্ত উৎফুল্ল সুরে তিনি বললেন, ঝক ঝক, তাহলে যা আমি বলে দিয়েছিলাম খাদের ঠাঁই করেছে। জানো, খেয়ে পর্যন্ত আসতে দেয়নি আমাদের। আমি তো ঠাই বলে দিয়েছিলাম। যেমন মনিব তেমনই তো তার কর্মচারী হবে। হেসো না তো তুমি। ছেলে মেয়েগুলো এত বেলা পর্যন্ত না খেয়ে আছে, ওদের কিন্তু খুব খিদে পেয়েছে। আর তোমার খিদে পাইনি? আমারও খিদে পেয়েছে। সেই কথাটাই বলো, এই জন্যই তোমার এত রাগ। চলো চলো, গিয়েই খেতে দিচ্ছি। ঘাসের জমিটার পরই চার্চ। এইটুকু পথ লালমোড়ের পিছু পিছু সবাই সেখানে চলে এলো। গির্জাটা কত কালের কে জানে, তার বয়সের বুঝি আদি অন্ত নেই। দেওয়ালের গা থেকে বালির আস্তর খসে খসে নানা জায়গায় ইঁট বেরিয়ে পড়েছে। সেই ইঁটও নোনা ধরা। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, মৌসুমি বাতাসের আঘাতে আঘাতে আর জলের ছাটে ছাটে কত জায়গা যে ভেঙে চুরে ক্ষয়ে গেছে। দরজা জানলাগুলোও আস্ত নেই। উইদের দাঁতে তারা নিশ্চিহ্ন হবার পথে। অশ্বত্থেরা ভিতের তলায় তলায় শিকড় চালিয়ে ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। গির্জা বাড়িটা কতকাল সারানো হয়নি, কতকাল তার কলি ফেরানো হয়নি। ভিতরের চেহারাও বাইরেরই মতন। দেওয়ালের কোণে কোণে বছরের পর বছর ঝুল জমছে, মাকড়সারা জালের পর জাল বুনে যাচ্ছে। ঘুলঘুলিতে পায়রা আর চড়াইরা বংশ পরম্পরায় বাসা বাঁধছে। দীর্ঘকাল বসবাসের ফলে এই বাড়িতে তাদের সত্ত্ব কায়েম হয়ে গেছে যেন। গির্জায় ঢুকলেই প্রথমে যা চোখে পড়ে তা হলো প্রকাণ্ড বেদির ওপর যিশু মূর্তি। মানবপুত্র ওখানে ক্রুশবিদ্ধ হয়ে আছেন। সর্বাঙ্গে কোথাও যন্ত্রণার চিহ্ন নেই। ক্ষমা সুন্দর চোখে মূঢ় অন্ধকার জগতের দিকে তিনি যেন তাকিয়ে আছেন। তাকে ঘিরে স্নিগ্ধ এক জ্যোতির্বলয়। মূর্তিটির দিকে তাকালে স্বর্গীয় সুষমায় মন ভরে যায়। উত্তেজিত রিপুতাড়িত স্নায়ুর ওপর প্রশান্তি নেমে আসে। লালমোড়ের সঙ্গে আস্তে আস্তে খ্রিস্টমূর্তির কাছে কিছুক্ষণ সবাই থমকে দাঁড়াল। ভক্তিপূর্ণ মুগ্ধ স্বরে অবনীমোহন বললেন, বাহ, চমৎকার মূর্তি, তাকালেই প্রাণ ভরে যায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে এসে ওই মূর্তিটার সামনে বসে থাকি। কি মনে হয় জানো তো অবনী? মনে হয় পৃথিবীতে কোনো হীনতা নেই, নীচতা নেই, নোংরামি নেই। এখানে এলে নিজের ভিতর অনেকখানি শক্তি পাওয়া যায়। অবনীমোহন উত্তর দিলেন না। এক দৃষ্টে মানবপুত্রের দিকে তাকিয়ে থাকলেন। লালমোড় ডাকলেন, হেসো হেসো তোমরা। যিশুমূর্তির পেছন দিকে খানিকটা গেলে দুখানা বড় বড় ঘর। লালমোড় একটা ঘরে অবনীমোহনদের নিয়ে এলেন। একধারে ছোট্ট তক্তপোষ, তার ওপর এলোমেলো ময়লা বিছানা, আর একধারে হাতল ভাঙা কখানা বেতের চেয়ার, একটা মাঝারি টেবিল, দুটো আলমারি বোঝাই বই আর গদি মোড়া একখানা ইজি চেয়ার। আরেক কোণে দেওয়ালে পেরেক পুঁতে দড়ি খাঁটানো হয়েছে। তাতে খানকত খাড়ে কাচা ধুতি এবং ফতুয়া ঝুলছে। এখানে ওখানে এক আধটা বাক্স, মাটির একটা কলসি, দুটো চিনেমাটির গেলাস, কালি পড়া হেরিকেন ইতস্তত ছড়ানো। লালমোড় বললেন, এই হলো আমার সাম্রাজ্য, বসো তোমরা, বসো। সবাই বসলে লালমোড় দরজার দিকে মুখ করে ডাকতে লাগলেন, ফরানের মা, ফরানের মা। যাই। একটু পর একজন বিধবা মধ্যবয়সিনী এ ঘরে এসে দাঁড়ালো। নাক পর্যন্ত তার ঘোমটা টানা। লালমোড় বললেন, রান্না ভান্নার কত দূর? বাসাইয়া দিছি।
মাছ তরকারি ভাত ঠাত তুমি রাঁধো, পায়েসটা আমি করব। আর গরুগুলোকে ধোয়ানো হয়েছে? না। ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি। এখন আমাদের খেতে ঠেতে দাও। কাল রাত্রিরে ভাত ক্ষীর আর ছমছম এনে রেখেছিলাম, সেই সব দিও। মেয়ে মানুষটি স্বল্প ভাসেনি। এত লোকজন দেখে সে জড়সড় হয়ে গেছে। ঘোমটার ভিতর মাথা নেড়ে জানালো, লারমোর যেমন বলেছে ঠিক তেমনই দেবে। লারমোর আবার বললেন, ডাল হবে, ভাত হবে, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকমের মাছ, এ তো সব রান্না হবে। রান্না শেষ হতে বেলা হেলে যাবে। এখন পেট ভরে না খেলে বাচ্চারা খিদে কষ্ট পাবে। যাও যাও, বেশি করে খাবার নিয়ে এসো। বিধবাটি মাথা নেড়ে চলে গেল। একদৃষ্টে তার দিকে তাকিয়েছিলেন হেমনাথ। বললেন, একে আবার কোথায় পেলে লালমোহন? কাজীর পাগলার সনাতনের বউ না, যে গেল বছর বর্ষাকালে উদরিতে মরেছে? হ্যাঁ, স্বামী মরবার পর থেকে মেয়ে ছেলেটার দুর্গতি শেষ নেই। শরিকেরা ঝা খরবার করেছে, ঠকিয়ে সর্বশান্ত করে ওকে একেবারে রাস্তায় এনে দাঁড় করিয়েছে। তারপর 2 মুঠো ভাতের জন্য আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। উদয় আসত, খাটত, তবু যদি কেউ একটু ভালো করে কথা বলতো। উঠতে বসতে খালি লাথি আর ঝাঁটা। মানুষ কি এভাবে বাঁচতে পারে? তারপর আর কি, পরশুদিন আমি রুগী দেখতে কাজীর পাগলা গিয়েছিলাম। সনাতনের বউ এসে আমাকে ধরল, বলল আমি ওর ধর্মভাব, তাকে আমার কাছে আশ্রয় দিতে হবে। এই অবস্থায় তো ফেলে আমি আসতে পারি না, সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি বলো তো হেম, আমি কি ঠিক করিনি? না না, তুমি ঠিকই করেছ। আচ্ছা বলো। পরাণ বলে ওর একটা ছেলে ছিল না? ছিল তো। তা সে যদি মানুষ হতো তাহলে তো মায়ের দুঃখ তো ঘুচে যেত। এ ছোকরা কোথায়? বছর 3 আগে এক ঢপের থলে গিয়ে ছুটেছিল, তারপর থেকে কোনো পাত্তা নেই। কিছুক্ষণ নীরবতা। লারমোর আবার কি বলতে যাচ্ছিলেন, পরাণের মা বেতের সাজিতে সাজিতে চিঁড়ে, মুড়ি, ক্ষীর, চমচমের ফলার সাজিয়ে নিয়ে এলো। সবার হাতে একটা করে সাজিয়ে দিয়ে নিঃশব্দে চলে যাচ্ছিল সে। লারমোর ডাকলেন, তুমি খেয়েছ? পরাণের মা উত্তর দিল না, মুখ নিচু করেই দাঁড়িয়ে থাকল। লারমোর বললেন, এখন গিয়ে খেয়ে নেবে, বুঝেছ? লজ্জা করবে না। এখন থেকে এটা কিন্তু তোমার নিজের বাড়ি। আচ্ছা বলে আর দাঁড়ালো না সে। খাওয়া দাওয়ার পর লারমোর বললেন, এতখানি বেলা হলো, গরুগুলো গোয়ালে আটকে রয়েছে, ধুয়ে আমি ওদের ছেড়ে দিই গে। তোমরা কি যাবে নাকি? বলতে বলতেই উঠে দাঁড়ালেন তিনি। অবনীমোহন বললেন, ঘরে বসে থেকে আমি আর কি করব, চলুন আপনার দুধ দোয়া দেখি। এই সময় সুধা বলে উঠল, লালমোহন দাদু, আপনি সত্যি সত্যি দুধ দুইতে পারেন? ঘাই ধোয়া কি খুব কঠিন কাজ রে দিদি? কি কি পারেন তার একটা লিস্ট দিন না, একটু দেখি। সব পারি রে দিদি, সব পারি। ধান ভানতে পারি, ছিঁড়ে কুটতে পারি, জল সইয়ের গান গাইতে পারি, আবার আমি পায়েসও রাঁধতে পারি। সে পায়েস খাওয়া যাবে তো? খেয়ে বলিস, ওটা কিন্তু আজকে আমি নিজে রাঁধব। সুধা আবার বলল, আচ্ছা আমার মতো নাচতে পারেন আপনি? ওইখানটাতেই কিন্তু তোর জিত হয়েছে দিদিভাই। এই বয়সে কোমর আর ঘোরে না। যদি এই বয়সে তোর সঙ্গে দেখা হতো রে। তাহলে কি হতো শুনি? সে কথা কি এই হাটের মাঝখানে বলা যায়? তবে কোথায় বসে বলা যায়? দুজনে নির্জনে। এই কি হলো হেম, অমন হুমকে উঠলে? লেজে ফা পড়েছে মনে হচ্ছে। 100 বার পড়েছে।
আমার হেড বেগমের কানে নির্জনে তুমি কি বলতে চাও বেয়াদব? জানো তোমার গর্দান চলে যেতে পারে। দুঃখিত দুঃখিত, ভেরি সরি। একে যে তোমার হেড বেগম করে বসে আছো আমি তা বুঝতে পারিনি। ওই কালো খষ্টি পাথরটাকে মন প্রাণ সঁপে না দিয়ে। সুধা এবার ভেঙচে উঠল, কালো কোষ্ঠী পাথর। লারমোর এবার নিজের বুকে আঙুল রেখে আবেগপূর্ণ গলায় বললেন, এই ঘোড়া ছাঁদের গলায় ছদি ভর মারল ধিটিস রে সুধা রানী। অসভ্য কথাকার। সবাই হাসছিল। হাসাহাসির ভিতর একসময় লারমোর গির্জার পিছনের দিকে এসে পড়লেন। গির্জার পর অনেকখানি ফাঁকা মাঠ, তারপর নদী। মাঠটার একধারে সারি সারি খানকতক টিনের ঘর। একটা ঘরে দেখা গেল অনেকগুলো ধানের ডোল, আর একটা ঘরে 4-5টা গরু বাঁধা। এটাই সম্ভবত গোয়াল। গোয়াল ঘরের কাছে এসে লারমোর ডাকতে লাগলেন, খাদের খাদের। তৃতীয় ঘরখানা থেকে কাদের বেরিয়ে এলো। কখন কোন পথ দিয়ে সে এখানে এসে ঢুকেছিল কেউ টের পায়নি। লারমোর বললেন, দুধ ধোয়াবো, ভেতলের 2টো বালতি আর তেলের বাটিটা নিয়ে আয় তো। কাদের চলে গেল। বিনু হঠাৎ বলে উঠল, কাদের তো আপনার কাছে থাকে না লালমোহন দাদু? হ্যাঁ, ওটা খাদের আর চম্পকের ঘর। চম্পককে? ওই যে ঘোড়াটা যেটা আমাদের ফিঠন টানে। বিনু অবাক। ওই রোগা চেহারার বুড়ো হাড্ডিসার ঘোড়াটারও যে একটা নাম থাকতে পারে, তাও ওই রকম চমকপ্রদ শৌখিন নাম কে ভাবতে পেরেছিল? বিমূঢ়ের মতন বিনু তাকিয়ে থাকল। অনেকক্ষণ পরে বলল, ঘোড়াটা আর কাদের এক ঘরে থাকে? হ্যাঁ। অন্য সকলেও অবাক হয়ে গিয়েছিল। সমস্বরে তারা বলল, কেন? হার ভোলো না, চম্পককে ছাড়া এক মুহূর্ত সে থাকবে না। ঘোড়ার জন্য আলাদা ঘর করে দিতে চেয়েছিলাম, কিন্তু খাদের রাজি নয়। ওই চম্পকের সঙ্গেই তার ওঠা বসা চলা ফেরা, এমনকি ওঠার সঙ্গে কথাও বলে সে। 15 বছর আগে ঘোড়াটা কেনা হয়েছিল, তখন থেকেই সে খাদেরের বন্ধু সঙ্গী। বালতি আর তেলের বাটি নিয়ে কাদের ফিরে এলো। তার সামনে ঘোড়ার প্রসঙ্গ নিয়ে কেউ আর কিছু বলল না। দুধ দোয়াবার সরঞ্জাম এসে গেছে। লারমোর গোয়ালে ঢুকলেন। তার পিছু পিছু বিনুরাও গেল। গরুর বাঁটে তেল মেখে 2 হাঁটুর ফাঁকে বালতি নিয়ে নিপুণ হাতে দুইতে শুরু করলেন লারমোর। 5টা গরুর দুধে 2টো বালতি কানায় কানায় পূর্ণ হয়ে গেল। দুধটা কাদেরকে দিয়ে পরাণের মায়ের কাছে পাঠিয়ে গরুগুলোকে ছেড়ে দিলেন লারমোর। তারা ছুটে গিয়ে সামনের মাঠে শরতের কোমল সজীব ঘাসে মুখ ডুবিয়ে দিল। লারমোর বললেন, একটা বড় কাজ হলো, চলো জায়গাটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। গির্জার 4 ধার, এখানকার নদী তীর, একটু দূরের ঝাউ বিথি দেখতে দেখতে বেলা বেড়ে গেল। ঝকঝকে নীলাকাশের খাড়া পাড় বেয়ে বেয়ে সূর্যটা অনেকখানি উপরে উঠে এসেছে। আশ্বিন যায় যায়, এখনও রোদে বেশ ধার আছে। সবার কপালেই ঘামের দানা জমেছে। হেমনাথ বললেন, আর না, এইবার ফেরা যাক। গির্জায় ফিরে খানিকক্ষণ বিশ্রামের পর অবনীমোহন বললেন, আচ্ছা লালমোহন মামা, বলো এই গির্জায় আপনি কতদিন আছেন? তা প্রায় 40 বছর হবে। 1899-এ এইখানে এসেছিলাম, আর এটা হলো 1940। হঠাৎ কি মনে পড়তে অবনীমোহন বললেন, একটা কথা জানবার খুব ইচ্ছে আমার। যতবারই জানতে চেয়েছি বলেছেন পরে বলবেন, আজ কিন্তু আপনাকে ছাড়ব না। কী কথা বলো তো? আপনার জীবনের কথা। শোনাবার মতন কিচ্ছু কথা নেই, অতি তুচ্ছ আমার জীবন। তুচ্ছ কিনা সে তো আমরা বুঝব, আপনি বলুন। বেশ, তোমার যখন এত আগ্রহ, শোনো। বলে লারমোর নিজের জীবন কথা শুরু করলেন। জন্মসূত্রে লারমোর আইরিশ, ওই পর্যন্তই।
আয়ারল্যান্ডের কথা আজকাল তার বিশেষ মনেও পড়ে না। জন্মভূমির নামে মানুষের বুকে আবেগের নদী দুলতে থাকে। তেমন কোনো অনুভূতি লারমোরের মধ্যে অবশিষ্ট আছে কিনা সন্দেহ। থাকবেই বা কী করে? সেই কবে ইন্ডিয়ায় চলে এসেছেন লারমোর, সে কি আজকের কথা? একটা শতাব্দীর প্রায় আধা আধি তো তার এই দেশেই কেটে গেল। এসেছিলেন যৌবনের শুরুতে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন। এখানে দাঁড়িয়ে পিছন ফিরলে জন্মভূমির সেই দেশটাকে ধুধু স্বপ্নের মতন মনে হয়। লারমোরের স্মৃতি থেকে কত কিছুই তো মুছে গেছে, তবু মনে পড়ে খুব ছেলেবেলাতেই বাবা মাকে তিনি হারিয়েছেন। তারপর খুব দূর সম্পর্কের এক কাকা তাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। নিজের কাছে বলতে চার্চে। কাকা বিয়ে টিয়ে করেননি, তিনি ছিলেন গির্জাবাসী সন্ন্যাসী, সেবাব্রতী এবং ধর্মযাজক। বহু জনহিতায় বহুজন সুখায় তার জীবন উৎসর্গ করা। লারমোরের দিকে তাকাবার সময় কাকার ছিল না। চার্চের নানা দায়িত্বপূর্ণ কাজে সর্বক্ষণই তাকে ব্যস্ত থাকতে হতো। চার্চে একটা অরফ্যানেজ ছিল, কাকা তাকে সেখানে ভর্তি করে দিয়েছিলেন। অনেকগুলো অনাথ পিতৃপরিচয়হীন শিশুর সঙ্গে লারমোরের প্রথম জীবন কাটতে শুরু করেছিল। মনে পড়ে অরফ্যানেজে ভর্তি করে দিয়েই কাকা তার কর্তব্য শেষ করে ফেলেননি। কাজের ফাঁকে ফাঁকে 2-4 মাস পর পর এসে তিনি লারমোরের খোঁজ করতেন। বলতেন, বাবা মা নেই বলে দুঃখ করো না, প্রভুর হয়তো এটাই ইচ্ছা। সেই বয়সে লারমোর বুঝতে পারতেন না, বড় বড় অবোধ চোখ মেলে তাকিয়ে থাকতেন। কাকা আবার বলতেন, চারিদিকে তাকিয়ে দেখো, জগতে কত ছেলে অনাথ। তোমার তো তবু বলবার মতো একটা পিতৃপরিচয় আছে, ওদের তাও নেই। প্রভু করুণাময়, তার উপর বিশ্বাস রাখো, সব দুঃখ ঘুঁচে যাবে। সেদিন না হলেও বড় হয়ে কাকার কথাগুলো লারমোর বুঝতে পেরেছিলেন। ছাত্র হিসেবে চিরদিনে দিনে অসাধারণ মেধাবী। স্কুলের জীবন শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। চার্চই তার পড়ার খরচ চালাত। জগতে এত শাস্ত্র থাকতে কেন লারমোর চিকিৎসা শাস্ত্রের অনুরাগী হয়েছিলেন তার কারণ আছে। কারণটা তার পরিবেশ। ছেলেবেলা থেকেই লারমোর তার চারধারে যা দেখেছেন তা হল কল্যাণময় সেবার জগৎ। দেখেছেন সুখ, স্বাদ, কামনা, বাসনা, নিজেদের বলতে যা কিছু সব বিসর্জন দিয়ে সর্বত্যাগী মিশনারির দলকে পরার্থে জীবন সঁপে দিতে। পবিত্র গির্জা, কল্যাণব্রতী ফাদারের দল এবং কাকা, এরা সবাই মিলে তার অস্তিত্ব যেন আচ্ছন্ন করে রেখেছিলেন। তাদের প্রভাব এত বিপুল, এমন সর্বব্যাপী যে তার বাইরে পা বাড়াবার উপায় ছিল না লারমোরের। অমোঘ নিয়তির মতন তারা যেন লারমোরের জীবনকে নিয়ন্ত্রিত করতে শুরু করেছিলেন। লারমোর তখন ভাবতেন, ডাক্তার হতে পারলে মানুষের যতখানি সেবা করা যায় আর কিছুতেই তা সম্ভব নয়। তাই স্কুলের পড়া শেষ করেই মেডিকেল কলেজে গিয়েছিলেন। সেই বয়সেই নিজের ভবিষ্যৎ মোটামুটি স্থির করে ফেলেছিলেন লারমোর। চিকিৎসা বিজ্ঞান পড়তে পড়তে হঠাৎ আরেক দিকে চোখ পড়েছিল তার। চার্চে ভারতবর্ষের ওপর লেখা কিছু বই ছিল। নিতান্ত কৌতূহলের বশে একদিন সেগুলো নিয়ে পাতা উল্টাতে শুরু করেছিলেন। উল্টাতে উল্টাতে কখন যে ইন্ডোলজির বইগুলো তাকে একেবারে কুহকিত করে ফেলেছে লারমোর নিজেই জানেন না। ভারতবর্ষের মানুষ, তার গাছপালা, তার দারিদ্র্য, তার পরাধীনতা, রূপকথা, সামাজিক রীতিনীতি সব মিলিয়ে ভারতবর্ষ যেন এক বিচিত্র স্বপ্নের দেশ। পড়তেই পড়তেই কখনো ব্যথিত হয়েছেন লারমোর, কখনো অস্থির, কখনো বিহ্বল, কখনো বা মুগ্ধ। চার্চে কখনোই বা বই ছিল, যেখান থেকে পারতেন ইন্ডোলজির বই আরও জোগাড় করে পড়তেন। পূর্ব গোলার্ধের এক অজানা দেশ তার নেশা ধরিয়ে দিয়েছিল যেন। কয়েক হাজার দূর থেকে ভারতবর্ষ তাকে অবিরত হাতছানি দিয়ে যাচ্ছিল। ভবিষ্যৎ আগেই স্থির হয়েছিল। কাকা তখনও জীবিত। মেডিকেল কলেজের রেজাল্ট বেরোবার পর লারমোর তার সামনে গিয়ে দাঁড়ালেন। কাকা বললেন, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছ। আই এম ভেরি হ্যাপি মাই বয়। অরফ্যানেজে থেকে তুমি অনেক কষ্ট করেছ। প্রভু করুণাময় আজ সেই কষ্টের পুরস্কার দিয়েছেন। এখন তোমার কাছে সুখ, অর্থ, প্রতিষ্ঠা সব কিছুর দরজা খোলা। জীবনে উন্নতি করো, এটাই আমি চাই। মৃদু গলায় লারমোর বলেছিলেন,
অর্থ সুখ প্রতিষ্ঠায় আমার লোভ নেই। তুমি কি? আমি আপনার মতো মিশনারি হতে চাই। এক মুহূর্ত তাকিয়ে থেকে কাকা লারমোরকে বুকের ভিতর টেনে নিয়েছিলেন। আবেগী সুরে বলেছিলেন, গড ব্লেস ইউ মাই বয়। প্রার্থনা করি জগতের সবচাইতে শ্রেষ্ঠ আনন্দ তুমি লাভ করো। লারমোর তার বুকের ভিতর থেকে বলেছিলেন, একটা কথা বলো। মিশনারি হয়ে আমি এদেশে থাকতে চাই না। এদেশে থাকতে চাও না? তবে কোথায় যাবে? ইন্ডিয়ায়। ইন্ডিয়া? আগে হ্যাঁ, আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু লারমোর শুধিয়েছিল, কিন্তু কি? দ্বিধান্বিত সুরে কাকা বললেন, নিজের দেশ থাকতে ইন্ডিয়া কেন? সেখানকার কতটুকু জানো তুমি? লারমোর বলেছিলেন, ওরা বড় দুঃখী, বড় গরিব আর পরাধীন। ভারতবর্ষ সম্বন্ধে যা যা জানতেন কাকাকে তখন সব বলে গিয়েছিলেন। কাকা অবাক হয়েছিলেন, এত সব জানলে কি করে তুমি? বই পড়ে। একটু নীরব থেকে কাকা বলেছিলেন, যদি মনে করো ভারতবর্ষের কিছু ভালো করতে পারবে, যাও, আমার আপত্তি নেই। কে কোন জাত, কার গায়ের রং কী, কে কোথাকার বাসিন্দা, এইসব বড় কথা নয়। আসল কথা হলো মানুষের কল্যাণ, মানুষের সেবা। অর্থাৎ কাকার সম্মতি পাওয়া গেছে, আশীর্বাদ আর শুভেচ্ছাও তিনি জানিয়েছেন। কাজেই কোথাও কোনো বাধা ছিল না। মিশনারি হয়ে সোজা তিনি ইন্ডিয়ায় চলে এসেছিলেন, ভারতবর্ষের আর কোথাও না। তিনি প্রথমে এসেছিলেন কলকাতায়, সেখানে দিন 3-4 থাকার পর পূর্ব বাংলায় এই রাজদিয়াতে। আজ রাজদিয়ার এই গির্জাটার জরাজীর্ণ করুণ দশা, কিন্তু সেদিন এরকম ছিল না। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতক করত। দেওয়ালগুলোর পলেস্তরা এমন করে খসে পড়েনি। নতুন কলিতে গির্জাবাড়িটাকে চমৎকার দেখাত। তখন এখানে ছিলেন ফাদার পার্কিন্স। পার্কিন্সের যথেষ্ট বয়স হয়েছিল, প্রায় 70-এর কাছাকাছি। এই দেশে থাকতে থাকতে একখানা খানদানি ম্যালেরিয়া বাঁধিয়ে বসেছিলেন। তার উপর ছিল বাত। 12 মাসই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতে হতো, ফলে মিশনের কাজ প্রায় বন্ধ হবার দাখিল। ফাদার পার্কিন্সকে সাহায্য করবার জন্যই লারমোর রাজদিয়ায় এসেছিলেন। এখানে পা দেবার সঙ্গে সঙ্গেই ফাদার পার্কিন্স জিজ্ঞাসা করেছিলেন, ইস্টবেঙ্গলে আগে কখনো এসেছ? লারমোর জানিয়েছিলেন, আগে না। ইস্টবেঙ্গল কেন, ইন্ডিয়াতেই এই প্রথম আসা আমার। এখানে আসার আগে বাংলা ভাষাটা নিশ্চয়ই শিখে ফেলেছ? না। এখানকার হালচালও নিশ্চয়ই জানো না? না। এদেশের তো কিছুই জানো না। এমন আনকোড়া সব ছেলেকে ধরে ধরে পাঠাবে যে এদের দিয়ে কি কাজ চলে? ফাদার পার্কিন্স বিরক্ত হয়েছিলেন। লারমোর উত্তর দেননি। ফাদার পার্কিন্স আবার বলেছিলেন, ঠিক আছে, এসে যখন পড়েছই তখন আর কি করি? প্রথমে বাংলা ভাষাটা শেখো, মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে বেরোতেও হবে। আচ্ছা। তক্ষুনি ঘাড়কাত করেছিলেন লারমোর। ফাদার পার্কিন্স আর দেরি করেননি। সেদিন থেকেই তালিম দিতে শুরু করেছিলেন। মাসখানেকের ভিতর বাংলা ভাষাটা কাজ চালাবার মতন শিখে ফেলেছিলেন লারমোর। এর মধ্যে বার কয়েক থেকে বেরোতেও হয়েছিল। যেদিন জ্বরটা নতুন করে আসতো না কিংবা বাতের ব্যথাটা ঝিমিয়ে থাকতো, সেদিন ফাদার পার্কিন্স তাকে নিয়ে গ্রামে গঞ্জে অথবা দূরের কোনো হাটে পাড়ি জমাতেন। একদিন বলেছিলেন, আমার শরীরের অবস্থা তো দেখছ, আগে বয়স হয়েছে, রোগে দুর্বল হয়ে পড়েছি। একদিন ভালো যায় তো 3 দিন বিছানায় পড়ে থাকি। আমি একরকম খরচের ঘরেই চলে গেছি। আমার সঙ্গে ঘুরে ঘুরে চারিদিক ভালো করে দেখে নাও। এই রাজদিয়ার গির্জার সব ভার কিন্তু একদিন তোমাকেই নিতে হবে। এদেশের ভাষা, সামাজিক রীতিনীতি জেনে না আসার জন্য প্রথম দিন ফাদার পার্কিন্স বিরক্ত হয়েছিলেন। তাতে মনে মনে দমে গিয়েছিলেন লারমোর। কিন্তু মাসখানেক নিরন্তর মেলামেশার ফলে বোঝা গিয়েছিল ফাদার পার্কিন্স মানুষটি বেশ সজ্জন, বিবেচক এবং হৃদয়বান। কোনো ব্যাপারে লারমোরের অসুবিধা হচ্ছে কিনা, অস্বাচ্ছন্দ্য ঘটছে কিনা,
সেই সব দিকে তার তীক্ষ্ণ লক্ষ্য। ধীরে ধীরে মানুষটিকে ভালোই লেগেছিল লালমোড়ের। সেদিন কথার উত্তরে লালমোড় বলেছিলেন, এ আপনি কি বলছেন? কি বলছি? আপনি থাকতে গির্জার ভার আমি নেব? আমি জানি বা কি, বুঝি বা কি? ফাদার পার্কিন্স হেসেছিলেন, আমি তো চিরকাল থাকব না। শরীরের যা অবস্থা তাতে আজ আছি কাল নেই। আমি যখন থাকব না তখন কাউকে তো দায়িত্ব নিতেই হবে। লালমোড় ব্যথিত সুরে বলেছিলেন, মৃত্যুর কথা এখনই ভাবছেন কেন? অত বয়স আপনার তো হয়নি। তার পিঠে হাত রেখে ফাদার পার্কিন্স বলেছিলেন, যতই তুমি কমাতে চাও না, যথেষ্ট বয়স আমার হয়েছে। বয়সটা বড় কথা নয়, শরীর যদি ভালো থাকতো। অসুস্থ রুগ্ন দেহ নিয়ে বেঁচে থাকা বিড়ম্বনা। সে যাগে, যতদিন বাঁচব রাজদিয়াতে আছি ততদিন তোমার চিন্তা নেই। হাটে গঞ্জে কি দূর নদীর চরে গিয়ে ফাদার পার্কিন্স কিছুক্ষণ জিরোতেন। জিরোতে জিরোতে বলতেন, আমার দেশ ব্রিটেন, তোমার আয়ারল্যান্ড। জন্মভূমি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে কেন আমরা এত দূরে এসে পড়ে আছি বলো তো? তখন লালমোড় বলতেন, আগে আমরা মিশনারি, মানুষের কল্যাণের জন্য তাদের সেবা করতে। সেবা টেবা তো আছেই, আরও একটা বড় ব্যাপার আছে। কিন্তু কি? প্রিচিং। সমস্ত পৃথিবী জুড়ে অন্ধকারের বাসিন্দারা কিলবিল করে বেড়াচ্ছে, তাদের আলোকমন্ত্রের দীক্ষা দিতে হবে। সেই জন্যই আমরা মিশনারিরা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছি। যেখানে যত দূরে যে মানুষই থাক, প্রভুর বাণী তাদের কাছে পৌঁছে দিতে হবে। বলতে বলতেই উঠে দাঁড়াতেন ফাদার পার্কিন্স। দেখো কিভাবে প্রিচ করতে হয়, কিভাবে সন্স অফ সিনার্সদের আলোকের মাঝখানে নিয়ে আসতে হয়। দেখে দেখে শেখো। এরপর তোমাকেও কিন্তু এইভাবেই প্রিচ করতে হবে। লালমোড় কিছু বলতেন না, অসীম কৌতূহলে তাকিয়ে থাকতেন। এবার আর লালমোড়ের দিকে নজর থাকত না ফাদার পার্কিন্সের। নদীর চর কিংবা হাটের জনতাকে ডেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন, আইসো আইসো পাপাচারীর সন্তানেরা, তোমাদের আমি আলোকের পথে লইয়া যাইব। প্রভু যিশুই সেই আলোক, যিশুই সেই পথ। নিজের রক্তে তিনি এই জগৎকে সূচি করিয়া গিয়াছেন। এইভাবে অনেকক্ষণ চেঁচাবার পর হাঁপাতে হাঁপাতে বসে পড়তেন। লালমোড়কে বলতেন, দেখলে তো? লালমোড় মাথা নাড়তেন, আগে হ্যাঁ। ফাদার পার্কিন্স আবার বলতেন, আমার বয়স হয়েছে, বেশিক্ষণ চেঁচাতে পারি না। বাংলা ভাষাটা তো কাজ চালাবার মতন শিখেছ, এবার কিন্তু তোমাকেই প্রিচ করতে হবে। আচ্ছা। আসার সময় থলে বোঝাই করে মথি আর লুক লিখিত সুসমাচার আনা হতো। নির্দেশ মতন হাঁটুরে অথবা চরের মানুষদের হাতে হাতে বিলিয়ে দিতেন লালমোড়। এইভাবেই মাস 5 কাটল। তারপর ফাদার পার্কিন্স নিজের সম্বন্ধে যা আশঙ্কা করেছিলেন তাই ঘটল। 3 দিনের মধ্যেই ধুম জ্বরে তিনি মারা গেলেন। ফাদার পার্কিন্সের মৃত্যুর পর রাজদিয়া গির্জার সব দায়িত্ব এসে পড়ল লালমোড়ের হাতে। পার্কিন্স যেমন যেমন শিখিয়েছিলেন প্রথম প্রথম তাই করতেন লালমোড়। চার্চের সম্পত্তি 2টো নৌকো আর 1খানা ফিটন ছিল। ফিটন চালাতো কাদের। এখানে আসা থেকেই কাদেরকে দেখছেন লালমোড়। সে তার দীর্ঘকালী সহচর। খরার দিনে ফিটন, নইলে নৌকো করেই প্রচার করতে বেরোতেন লালমোড়। সুজনগঞ্জে, কমলাঘাটে কি রসুলপুরের হাটে কিংবা নদীর চরে চরে ঘুরে তিনি চেঁচাতেন, ওই মহাপ্রলয় আসিল, ওই ঘন ঘন বজ্রপাত হইতে লাগিল, আইসো আইসো। চিৎকারের পর সুসমাচার বিতরণ, তারপর চার্চে ফিরে আসা। এই নিয়মেই দিন যাচ্ছিল, দিন আসছিল। এর মধ্যে হঠাৎ একটা মজার ব্যাপার ঘটল। সেদিন সুজনগঞ্জে প্রিচ করছিলেন লালমোড়। কৌতূহলী জনতা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। যথারীতি আলোকমন্ত্রে দীক্ষার কথা বলে সুসমাচার বিলি করতে শুরু করলেন লালমোড়। লালচে কাগজে ছাপা 4 পৃষ্ঠার পুস্তিকাগুলো প্রতি হাটেই তিনি নিয়ে যান। সবাই হাত পেতে নেয়, কিছু বলে না।
সেদিন কালো দোহারা চেহারার একটি যুবক, তারই সমবয়সী হবেন, সুসমাচারটা নিয়ে বললেন, আপনি বুঝি এখানে নতুন? লারমোর থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। 6-8 মাস প্রিচ করছেন। সুজনগঞ্জের হাটে তার চারধারে যারা ভিড় জমায় তাদের সকলেই তার মুখ চেনা। জনতার মধ্যে যুবকটিকে আগে আর কখনো দেখেননি। লারমোর বলেছিলেন, হ্যাঁ, আমি নতুন, কমাস হলো এই দেশে এসেছি। ছেলেটি বলল, তাই হবে, মাস কয়েক আমি এখানে ছিলাম না, থাকলে আগেই আপনার সঙ্গে আলাপ হতো। আপনি নিশ্চয়ই রাজদিয়ার চার্চে আছেন? হ্যাঁ। তা একা একা প্রিচ করতে বেরিয়েছেন যে? ফাদার পার্কিন্স কোথায়? লারমোর বললেন, আপনি ফাদার পার্কিন্সকে চেনেন? চিনি বই কি, আমাদের অনেক দিনের পরিচয়। উনি আমাকে খুব স্নেহ করেন। একটু চুপ করে থেকে লারমোর বলেছিলেন, ফাদার পার্কিন্স নেই। যুবক যেন চকিত হয়ে উঠেছিলেন। মানে? মাস 4 হলো তিনি মারা গেছেন। আক্ষেপে সুরে যুবক বলেছিলেন, উনি মারা গেলেন অথচ আমি জানতেই পারিনি? ওর কাছে কত আবদার করেছি, কত উৎপাত করেছি। বলতে বলতে থেমে গিয়েছিলেন। কিছুক্ষণ নীরবতা। তারপর লারমোরে জিজ্ঞেস করেছিলেন, আপনি এখানে কোথায় থাকেন? রাজদিয়ায়। রাজদিয়ার দক্ষিণ দিকে শেষ বাড়িখানা আমাদের। তবে তো ভালোই হলো, মাঝে মাঝে চার্চে আসবেন। ছেলেটি বলেছিল, নিশ্চয়ই আসব। একটু ভেবে লারমোর বলেছিলেন, আপনার সঙ্গে আলাপ টালাপ হলো, নামটাই কিন্তু জানা হয়নি ভাই। যুবক বলেছিলেন, আমার নাম হেমনাথ মিত্র। লারমোর বলেছিলেন, আর একটা কথা। বলুন। তখন বললেন না, মাঝখানে কমাস আপনি ছিলেন না? হ্যাঁ, ছিলাম না তো। কোথায় ছিলেন তবে? ঢাকায়। ইউনিভার্সিটির শেষ পরীক্ষাটা বাকি ছিল, সেটা দিয়ে ঝামেলা মিটিয়ে এলাম। তারপর লারমোর আবার শুধলেন, কি সাবজেক্ট ছিল আপনার? দর্শন। আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। আপনি চার্চে আসবেন কিন্তু, আপনার জন্য আমি অপেক্ষা করে থাকব। সেদিন ওই পর্যন্তই। পরের হাটে আবার হেমনাথের সঙ্গে দেখা। ওই জলপ্রলয় আসিল, ওই ঘন ঘন বজ্রপাত হইতে লাগিল বলে কণ্ঠস্বর যখন শীর্ষবিন্দুতে তুলেছেন, সেই সময় চোখে পড়েছিল হাঁটুরে জনতার মাঝখানে দাঁড়িয়ে আছেন হেমনাথ, ঠোঁট টিপে টিপে হাসছেন। মনে মনে অস্বস্তি বোধ করেছেন লারমোর। অমন হাসির কারণ কি থাকতে পারে? প্রিচিংয়ের পর সুসমাচার বিতরণ হয়ে গেলে লারমোর হেমনাথের সামনে এসে দাঁড়িয়েছিলেন। ভালো আছেন? হেমনাথ ঘাড় কাত করেছিলেন। আছি, আপনি? ওই একরকম। আপনাকে কিন্তু চার্চে আশা করেছিলাম, রোজই ভেবেছি আসবেন, আপনি আসেননি। বিব্রতভাবে হেমনাথ বলেছিলেন, বাড়ির কটা কাজে আটকে গিয়েছিলাম, 2-1 দিনের ভিতর ঠিক যাব। লারমোর বলেছিলেন, বুঝতেই পারেন এদেশে নতুন এসেছি, আপনজন কেউ নেই। ফাদার পার্কিন্স তো ছিলেন, তিনি মারা গেলেন। চার্চে যতক্ষণ থাকে একরকম মুখ বুঝেই থাকতে হয়। আপনাকে কেন জানি সামান্য আলাপেই বন্ধু বলে ভাবতে শুরু করেছি। হেমনাথ বলেছিলেন, নিশ্চয়ই ভাববেন, দেখবেন এরপর থেকে চার্চে এতবার হানা দেব যে আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন। দেখা যাবে। একটু চুপ করে সামান্য দ্বিধা সুরে লারমোর আবার বলেছিলেন, একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে। হেমনাথ বললেন, স্বচ্ছন্দে। আমি যখন হাটের লোকগুলোর কাছে প্রভু যিশুর কথা, বাইবেলের কথা বলছিলাম, তখন হাসছিলেন কেন? এমনি না, এমনি না, কারণ আছে। হেমনাথ স্বীকার করলেন, কারণ আছে। কি সেটা? জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলেন লারমোর। হেমনাথ বলেছিলেন, তার আগে বলুন তো আপনি এদেশে কি করতে এসেছেন? প্রিচ করতে। তাহলে বলবো আপনার আশাটা পুরোপুরি বিফলে যাবে। লারমোরের চমক লেগেছিল। কেন? হেমনাথ বলেছিলেন, যে ভাষায় আপনি ওদের বোঝাতে চাইছেন সেটা ওদের ভাষা নয়, ওরা বোঝে না তা। লারমোর বলেছিলেন, কিন্তু বলুন।
এটা তো বাংলা ভাষায়, আমি তো বাংলা ভাষাতেই বলছি। 100 বার বাংলা ভাষায় বলছেন। তবে হেমনাথ বলেছিলেন, তাহলে আমি পরিষ্কার করেই বলি, এই ধরুন আমি বাঙালি, এই হাটে যত মানুষ আছে তারাও বাঙালি। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, যতখানি আমি ভাবতে পারি, বুঝতে পারি, ওরা নিশ্চয়ই তা পারে না। সাধারণ মানুষের নিজস্ব একটা ভাষা আছে, তাদের বোঝাতে হলে সেটা জানা দরকার, আর সেটা না জানলে ওদের কাছে পৌঁছানো যাবে না। লারমোর বলেছিলেন, কিন্তু কি? শুনেছি ফাদার পার্কিন্সও এখানে 20 বছরের মতো কাটিয়েছেন। তিনিও তো ওই ভাষাতেই প্রিচ করতেন। আপনার কি ধারণা 20 বছর ধরে তিনি ভুল করে গেছেন? উত্তর না দিয়ে একটি হাঁটুরে লোককে ডেকে এনেছিলেন হেমনাথ। জিজ্ঞেস করেছিলেন, পাদ্রী সাহেব চেঁচিয়ে চেঁচিয়ে যা বলছিলেন বুঝতে পেরেছ তুমি? লোকটা মাথা নেড়েছে, আজ্ঞা না, বড় পাদ্রীও এইরকম খটর মটর কইরা কি জানি কইতো, কার বাপের সাহিত্য বোঝে। আচ্ছা তুমি যাও। লারমোরের চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়েছিল যেন। লোকটা চলে গেলে বলেছিলেন, এই জন্যই বুঝি তখন আপনি মিটিমিটি হাসছিলেন? হেমনাথ ঘাড় হেলিয়ে বলেছিলেন, হ্যাঁ। লারমোর জিজ্ঞেস করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের ভাষা শিখব কী করে? তাদের সঙ্গে মিশতে হবে, তাদের প্রতিদিনের সুখ দুঃখের ভাগিদার হতে হবে, তবেই শেখা যাবে। লারমোর এবার নীরব থেকেছেন। হেমনাথ আবার বলেছিলেন, ফাদার পার্কিন্স সম্বন্ধে আমার কি ধারণা জানেন? কি? 20 বছর প্রিচ করেও খুব একটা উনি কিছু করতে পারেননি। লারমোর চুপ। হেমনাথ থামেননি। এই প্রিচিংয়ের ব্যাপারে আমার একটা কথা কিন্তু মনে হয়। কি কথা? বলতে গিয়েও হেমনাথ থেমে গিয়েছিলেন। কিছুক্ষণ চিন্তা করে বলেছিলেন, আপনার সঙ্গে সবে আলাপ হয়েছে, এক্ষুনি বললে আপনি হয়তো আহত হবেন, ভুলও বুঝতে পারেন, তাই এখন নয়, তেমন বুঝলে পরে বলবো। পরেই তিনি বলেছিলেন। ততদিনে লারমোরের সঙ্গে বন্ধুত্বের রং পাকা হয়ে গিয়েছিল। ভুল বোঝার অবকাশ আর ছিল না। দিনে 3 বার করে তিনি তখন চার্চে আসতেন। আপনি থেকে কবে যে সম্বোধনের ভাষাটা তুমিতে নেমেছিল নিজেদেরই খেয়াল নেই। হেমনাথ বলেছিলেন, আমার কি মনে হয় জানো, এই প্রিচিংয়ের কোনো প্রয়োজন নেই। কেন? এক ধর্ম থেকে আর এক ধর্মে নিয়ে মানুষের কোনো উপকার করা যায় বলে তো আমার মনে হয় না। কিন্তু কি, খ্রিস্ট ধর্ম জগতের সবচাইতে সেরা ধর্ম, এটা তো তুমি মানবে। খ্রিস্ট ধর্ম সম্বন্ধে আমার অসীম শ্রদ্ধা, কিন্তু কোনো ধর্মের চাইতে কোনো ধর্ম খাটো এ আমি কিন্তু মানি না। এরপর অনেক তর্কাতর্কি। তারপর হেমনাথ বলেছিলেন, তুমি অন্য ধর্ম সম্বন্ধে কতটুকু জানো? লারমোর বলেছিলেন, কিছু কিছু জানি। হেমনাথ বলেছিলেন, আমার কাছে অনেক বই আছে, ভালো করে পড়ে দেখো, দেখবে কোনো ধর্মই অ্যান্টি হিউম্যান নয়। বেশ, আমাকে বইগুলো দিও। অন্য ধর্ম সম্বন্ধে লারমোরের ধারণা ছিল ভাষা ভাষা অস্বচ্ছ। বইগুলো পড়বার পর তার সমস্ত অস্তিত্ব জুড়ে আলোড়ন শুরু হয়ে গিয়েছিল। চোখের মণিতে নতুন ছটা এসে লেগেছিল যেন। মনে হয়েছিল প্রিচিং নিরর্থক। যুগ যুগান্ত ধরে আপন পিতৃপুরুষের ধর্মবোধ নিজের অস্তিত্বে ধারণ করে মানুষ হয়তো পরম শান্তিতে আছে। তাকে নির্মূল করে অন্য মাটিতে স্থাপন করতে যাওয়া ঠিক নয়। সম্ভবত তার নিষ্ঠুরতাও। লারমোর স্থির করেছিলেন তিনি আর প্রিচিং করবেন না, অন্যভাবে মানুষের কল্যাণের কথা ভাববেন। তবে কেউ যদি স্বেচ্ছায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আলাদা কথা। সিদ্ধান্তটা নেবার সঙ্গে সঙ্গেই বিপদ ঘটেছিল। কলকাতার মিশন এখানকার গ্র্যান্ট বন্ধ করে দিয়েছিল। যে কথা হেমনাথকে বলতেই একখানা উষ্ণ বন্ধুত্বের হাত তিনি বাড়িয়ে দিয়েছিলেন। তার বাবা তখনও জীবিত। বাবাকে বলে চার্চের নামে 25 বিঘে জমি লিখে দিয়েছিলেন। ওই জমি থেকেই চার্চের খরচ চলবে। লারমোর বলেছিলেন, খাওয়া পড়ার ব্যাপারে তো নিশ্চিন্ত করলে, কিন্তু আর এক দিক থেকে যে ভাবনা বাড়ল, প্রিচিং ছিল তবু একটা কাজের মধ্যে থাকতাম আমি। এখন থেকে তো
একেবারে নৈষ্কর্মব্রত। হেমনাথ বলেছিলেন, কি বললে? এখন থেকেই তো আমার আসল কাজ শুরু। কী রকম? তুমি ডাক্তার তো? হ্যাঁ, আমি ডাক্তার। এই দেশ বড় গরিব। বিনা চিকিৎসায় বিনা ওষুধে ভুগে ভুগে কত মানুষ যে প্রতিদিন মারা যাচ্ছে। গ্রামে গঞ্জে হাটে হাটে ঘুরে তাদের সেবা শুরু করো, দেখবে কাজের অন্ত নেই। ঈশ্বরের নির্দেশ যেন হেমনাথের মধ্য দিয়ে এসে গিয়েছিল। লারমোর তার পথ খুঁজে পেয়েছিলেন। তারপর কত বছর কেটে গেছে। পূর্ব বাংলার গাছপালা, শস্যপূর্ণ মাঠ, নদী, বন, মনোহর পাখির ঝাঁক, এখনকার মানুষ তাদের সুখ দুঃখ, শোক উৎসব সমস্ত একাকার হয়ে লারমোরকে যেন মগ্ন করে রেখেছে। কাহিনী শেষ করে লারমোর হাসলেন। হেই আমার জীবন, অতি সামান্য, অতি তুচ্ছ। নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো না? কেউ কোনো কথা বলল না। অভিভূতর মতন সবাই বসে থাকল। এদিকে সূর্যটা কখন যে খাড়া মাথার উপর উঠে এসেছে সেদিকে চোখ পড়তেই লারমোর চঞ্চল হয়ে উঠলেন। চলো চলো, ঢের ভেলা হয়ে গেছে, এবার ছান ঠান সেরে নেওয়া যাক। আজকের পর্ব এখানে শেষ করলাম। কেমন লাগলো আপনাদের আজকের পর্বটি জানাবেন। একটা ভিডিওতে লাইক দেবেন, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এছাড়াও আমার একটা ছোট গল্পের চ্যানেল আছে, গল্পকথকৃতি শর্ট স্টোরি। যখন যেমন সময় পাই তখন ছোট গল্প পাঠ করে আমি ওখানে দিই। যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের ছোট গল্প ভালো লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।